কানাই, সুদীপ ও গোপাল বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকলে তাদের ওপরেও বিপদ ঘনীভূত হবে। এখন তো সে মরেই গেছে, বেঁচে থাকতে কিছু করলে না যখন, তখন ওর লাশটা সৎকার করতে দাও। তুইও বেশি কথা বলবি না, নয়তো তোকেও শেষ করে দেব। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, কে আছো আমাদের, বাঁচাও! পেছনে দাঁড়িয়ে আত্মাটি ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে। শিবাহাটি গ্রামের আতঙ্কের নাম শিবু। সকাল নেই, সন্ধ্যা নেই, সবসময় মানুষের পিছনে লেগে থাকাই হচ্ছে শিবুর কাজ। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একা একা বেড়ে ওঠা শিবু যেন গড়ে উঠেছে একজন অমানুষ হিসেবে। বাবা মা হারা শিবু ছোটবেলায় মানুষের মমতা, ভালোবাসা কিছুই পায়নি। তাই হয়তো মানুষকেই তার একমাত্র শত্রু ভেবে নিয়েছে সে। দিনে দুপুরে কাউকে ঠকানো, রাতে কারো ঘরে পাথর ছুঁড়ে আতঙ্ক তৈরি করা, ভূতের ভয় দেখানো, ছিনতাই করা, এসবই ছিল শিবুর একমাত্র কাজ। গ্রামের কিছু মানুষ তাকে ভূত বলেও ভয় পায়, কিন্তু আসলে সে রক্ত মাংসেরই একজন মানুষ। মানুষ বললে ভুল হবে, সে মূলত একজন খারাপ মানুষ। শিবু নিজের আনন্দ খুঁজে পায় মানুষের ভয় আর কান্নায়, আর সেই ভয় ছড়ানোর জন্যই আজ রাতেও সে দাঁড়িয়ে আছে কানাইয়ের টিনের ঘরের পিছনে। একের পর এক ঢিল ছুঁড়তে ছুঁড়তে আর হাসতে হাসতে সে যেন সকলকে মনে করিয়ে দিচ্ছে তার অস্তিত্ব। ঘুম ঘুম চোখ নিয়ে বিছানায় বসে আছে কানাই আর মিনতি। খানিক আগেই টিনের চালার ওপর ধূপধাপ শব্দে ঘুম ভেঙে গেছে তাদের। আবারও সেই শব্দটা কানে আসতেই রেগে গেল মিনতি। ওই দেখো শয়তানটা আবারও এসেছে। এই রাত বিরেতে ঘরের চালায় ঢিল ছোড়ার কোনো মানে আছে? না, আর হচ্ছে না। এবার দেখছি অমলবাবুর কাছে যেতেই হবে। রোজ রোজ এমন অত্যাচার কি মানা যায়? রোজই তো বলো যাবে, আর কবে যাবে গো? সবগুলো চালা ফুটো হলে তবে যাবে। মিনতির কথায় কিছুটা বিরক্ত হলো কানাই। শিবু যদি ইচ্ছে করেই এমন শয়তানি করে, তবে কানাই সেখানে কি বা করবে? এই কথাটাই মিনতিকে কিছুতেই বোঝাতে পারছে না সে। গিন্নি, এইভাবে রেগে যাচ্ছ কেন বলো তো? ওই ছেলেকে কতভাবেই তো সোজা করবার চেষ্টা করলো, কেউই কোনোভাবে ওকে থামাতে পারছে? ওই গেল চালাখানা বুঝি এবার একেবারেই গেল। বলি কি শিবু, এভাবে ঢিল না ছুড়ে পুরো চালাটাই খুলে নিয়ে জানা রে। রাত বিরেতে এমন করলে কেমন লাগে বলো তো? ইচ্ছে করছে এখনই গিয়ে শয়তানটাকে ঘা কত বসিয়ে দিই। দাও, নিষেধ করলো কে? এই শয়তানটাকে উত্তম মধ্যম না দেওয়া পর্যন্ত কিছুতেই সোজা হবে না। একটু শান্ত হও গিন্নি, আমি সকাল হলেই অমলবাবুর কাছে যাব। এই একটা রাতে একটু কষ্ট করো। সত্যি বলছো? সত্যি যাবে তো? হ্যাঁ গো, দরকার পড়লে সকালে তোমাকে সঙ্গে নিয়ে যাব। মনে থাকে যেন। হ্যাঁ গো, হ্যাঁ, মনে থাকবে। এবার শুয়ে পড়ো দেখি। মিনতিকে কোনোভাবে শান্ত করে হাঁপ ছেড়ে বাজলো যেন কানাই। মিনতিকে চুপ হতে দেখে সে নিজেও কিছুটা শান্ত হলো যেন। গম্ভীর হয়ে বাড়ির বারান্দায় বসে আছেন অমলবাবু। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কানাই আর মিনতি। কানাই আর মিনতিকে কিছুটা চিন্তিত আর বিরক্ত দেখালেও বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে অমলবাবুকে। কি রে কানাই, সকাল সকাল তোরা দুজনে আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি রে? নতুন করে আর কি হবে মোড়ল মশাই, ওই একই কারণেই এসেছি। ওই ছোকরাটা তাহলে এখনো শুধরায়নি? আর শুধরায়? দিন দিন তো তার অত্যাচারের মাত্রা আরো বেড়েই চলেছে। এই কাল রাতের ঘটনায় শুনুন,
মাঝরাতে হঠাৎ করে ঘরের চালায় দমদাম করে আওয়াজ। আমি আর মিনতি ধরফর করে উঠে বসলাম। পরে বুঝলাম ওই শয়তানটা টিনের চালার উপর ঢিল ছুঁড়ছে। এটা তো তবে বেশ মুশকিল হলো রে। তোরা এখন তবে কি চাইছিস? অমলবাবুর কথা শুনে মেজাজ খারাপ হলো মিনতির। মোড়লের মুখের ওপর কিছু বলার উপায় নেই দেখে নিজেকে মোটামুটি শান্ত করে রাখার চেষ্টা করলো সে। আগে মোড়ল মশাই, আমরা যদি নিজেরাই কোনো বিচার করতাম বা চাইতাম, তাহলে আপনার কাছে কি আসতাম বলুন? বেশ ভালো বলেছো তুমি মেয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কিছু করছি বা দেখছি বললে হবে না মোড়ল মশাই। ওই শিবুর অত্যাচারে আমরা অতিষ্ঠ। আপনি দয়া করে এবার অন্তত শক্ত হাতে ওকে ধরুন। বেশ, আমি গোপালকে পাঠাচ্ছি ছোকরাটাকে ধরে আনতে। এরপর উত্তম মধ্যম ঘা গতক দেব, দেখি তাতে যদি কিছু হয়। তবে এইটাই করুন মোড়ল মশাই, কয়েক ঘা শরীরে পড়লে দেখবেন একবারে ঠিক আক্কেল হয়ে যাবে। ঠিক আছে, তোরা এখন যা, আমি বিষয়টা দেখছি। আগে মোড়ল মশাই। শিবুর বাড়ির উঠানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গোপাল। শিবু বারান্দায় দাঁড়িয়ে থাকলেও গোপালের সাথে কোনো কথা বলছে না। খানিকক্ষণ নিজের সাথে নিজেই যেন কি ভেবে গোপালের দিকে তাকিয়ে হেসে উঠল শিবু। কি রে মোড়লের চামচা, তুই হঠাৎ আমার বাড়িতে? কিছু বলবি নাকি রে? বলবো বলেই তো এলাম, নয়তো কি আর তোর বাড়িতে আমি আসি রে? এলি কেন? তোর কি আমি আসতে বলেছি? আর যখন এলি তখন আবার তো ভাব দেখাচ্ছিস কেন? করিস তো মোড়লের চামচাগিরি, আমার ভাব কত। হ্যাঁ, বেশি ভাট বকিস না শিবু, মোড়ল তোকে ডেকে পাঠিয়েছেন, বিকেলবেলা চলে যাবি। আজ যেতে পারবো না। মোড়লকে গিয়ে বলিস শিবু যেদিন সময় পাবে সেই দিন আসবে। তুই কোন দেশের রাজা রে যে সময় পেলে তবে যাবি? আহ, এই যা তো, যা নিজের কাজে যা, এবার নিজের চামচিকিগিরি কর কি, যা। শিবুর কথা শুনে চলে আসার জন্য গোপাল পা বাড়াতে যাবে, এমন সময় একটা প্রশ্ন জাগলো শিবুর মনে। গোপালের দিকে তাকিয়ে হেসে উঠল সে। এ চামচা শোন, একটু ভালো করে কথা বলতে পারিস না? না রে, পারি না। যাই হোক, মোড়ল কেন ডেকেছে জানিস কিছু? তোকে ডেকেছে অতিথি আপ্যায়ন করবে বলে। আসিস কিন্তু, বেশ ভালো ভালো খাবার বরাদ্দ আছে তোর জন্য। আবারও ভাট বকতে শুরু করলি। আরে ভাট না রে, আমি সত্যি বলছি। ঠিক আছে, যা। আরে যাবো তো অবশ্যই, তুইও সময় মতো চলে আসিস কিন্তু, কেমন? গোপালের কথা শুনে মুখে কিছু না বললেও মনে মনে ভীষণ ভয় পাচ্ছে শিবু। এত বছর ধরে এত অন্যায় এত শয়তানি করেছে সে, একদিনও মোড়ল তো তাকে ডাকেনি। তবে আজ কেন? আর কোনো সঠিক উত্তরও সে খুঁজে পাচ্ছে না। রাত নামতেই শিবুর মাথায় যেন শয়তান এসে হানা দেয় গোপনে। তার মন কেবলই ছুটে যায় মানুষের ক্ষতি করতে। আজও তার ব্যতিক্রম নয়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সুদীপ। শহরে পড়াশুনো করে সে। রোজ পড়াশুনো শেষ করে রাতের দিকে গ্রামে ফিরে আসে সুদীপ। একে তো রাতের বেলা, তার উপর আজ আকাশেও যেন কোনো চাঁদের আলো নেই। সুদীপ ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। এমন সময় আকস্মিক সুদীপের সামনে মুখোশ পরিহিত শিবু এসে দাঁড়ায়। কি? কে তুমি? আর কি চাও আমার কাছে? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ভূত, নিছো ভূত, গেছো ভূত। আজ তোর ঘাড় মটকাবো রে সুদীপ। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। সুদীপের চিৎকার শুনে হো হো করে হেসে ওঠে শিবু।
কে 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 তুমি? তুমি তো মনে হচ্ছে কোনো মানুষ। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? আমি বললাম তো, আমি ভূত। আমি আজকে তোর ঘর মটকাবো। শিবুর হাসির শব্দ শুনেই সুদীপ বুঝে যায় এটা শিবু। এতে সুদীপ ভীষণ রেগে যায়। এইভাবে মানুষ মানুষকে কিভাবে ভয় দেখাতে পারে সেটা ভেবেই বিরক্ত হয়ে যায় সে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি শিবু? হ্যাঁ, শিবুই তো। তো তুমি এইভাবে মানুষদের ভয় দেখিয়ে কি পাও বলো তো? এই যা, তুই দেখি আমাকে চিনে ফেললি রে সুদীপ। চিনেই যখন ফেলেছিস তখন আর কি করা যায়। আজ তুই বেঁচে গেলি। আমি কাল সকালেই মোড়লের কাছে যাব, তোমার নামে বিচার দেব। কি পেয়েছো তুমি? হ্যাঁ, ফালতু লোক একটা। আরে আরে বাচ্চা ছেলে, এত রাগ করতে নেই। আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। মজা? আমাকে ভয় পাইয়ে দিয়ে তুমি রীতিমতো হাসছিলে, আবার বলছো মজা? দাঁড়াও না, দাঁড়াও, শুধু সকালটা হতে দাও না। আরে যা যা তো, তোরা যা খুশি করে নে। আসছে আমাকে ভয় দেখাতে। হ্যাঁ, শিবু চলে যেতেই বিরক্ত মুখে সেদিকে তাকালো সুদীপ। সে যে এই মুহূর্তে ভীষণ রেগে আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে তাকে দেখে। চরম হতাশা আর বিরক্তি নিয়ে সেখানটাতেই ঠাঁয়ে দাঁড়িয়ে রইল সুদীপ। অমলবাবুর সামনে দাঁড়িয়ে আছে শিবু। খানিক আগেই অমলবাবুর বাড়িতে এসেছে সে। সুদীপকে ভয় দেখিয়ে বাড়ি যাওয়ার পথে কি যেন ভেবে সে অমলবাবুর বাড়িতে চলে আসে। গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন অমলবাবু। শিবুকে দেখেই যেন মন মেজাজ খারাপ হয়ে গেছে তার। তুই এই সময় এখানে কেন রে শিবু? তোকে তো আমি বিকালে আসতে বলেছিলাম। সে আপনি আপনার সময় মতন আসতে বললেই কি আবার আসতেই হবে? আমার কি সময়ের কোনো প্রয়োজন নেই? তাই নাকি? তোরও সময়ের অভাব হচ্ছে নাকি রে? ওই একটু আছে আর কি, বিকেলে একটু কমতে হয় তাই আর কি। বিকেলটা আবার সময়ের সাথে মেলে না। তাও তো হবেই, বিকেলে না ঘুমলে হবে কি করে? রাতে তো আবার মানুষদের বিরক্ত করতে বেরোতে হবে। মানে ওই আর কি। মোড়ল মশাই আমাকে কেন ডেকেছেন কিছু বলছেন না যে? তুই কি আসলে বুঝতে পারিস না, নাকি বুঝতে চাইছিস না? আগে কিছুটা বুঝেছি, তবু আপনি যখন ডেকেছেন আপনিই বলুন। শিবুর কথা শুনে ভীষণ বিরক্ত হলেন অমলবাবু। এমন একটা মানুষকে স্বয়ং বিধাতাই আক্কেল দিতে পারেন। শিবুর কণ্ঠস্বর কানে বাজতেই দাঁত মুখ খিঁচে আসছে অমলবাবুর। শোন শিবু, তোর সাথে বেশি কথা বলতে গেলে আমারই মেজাজ ঠিক থাকবে না। আমি অল্প কথায় বুঝিয়ে বলছি। আজ্ঞা মোড়ল মশাই, বলুন। কাল থেকে আমি যেন তোর আর কোনো বেয়াদপি না দেখি। নিজের মতো থাক, কাজকর্ম কর। অন্যের ক্ষতি করে কি লাভ হবে বলতো? এসব বাদ দে, ভালো হয়ে যা। আজ্ঞা মোড়ল মশাই। বুঝেছি, তোকে মুখের কথাই ঠিক করা সম্ভব না। গোপাল, আছিস? আজ্ঞে কর্তা। এই বেয়াদবটাকে নিয়ে যা, এদের গাছের সাথে বেঁধে ইচ্ছে মতো ঘা দিবি, তারপর ছেড়ে দিবি, বুঝলি? আজ্ঞে কর্তা। সকালবেলা হঠাৎ করেই চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে শিবু আর বেঁচে নেই। সেই খবর পেয়ে শিবুর বাড়িতে ভিড় জমিয়েছে সকলেই। শিবুর লাশকে উঠোনে রাখা হয়েছে। পাশেই চেয়ারে বসে আছেন অমলবাবু। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার পাশেই শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে গোপাল। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে ভীষণ অনুতপ্ত। কর্তা, কাল আপনি ওকে ইচ্ছে মতো মারতে বললেও আমি তো ওকে কেবল কয়েক ঘাই দিয়েছি। তবে কি করে কি হলো বলুন তো? যেভাবে যাই ঘটুক, বেশি কথা বলিস না গোপাল। যা হয়েছে মনে করবি তা ভালোই হয়েছে। কিন্তু কর্তা, একটা মানুষ এভাবে মরে গেল। বলছি না, যা হয়েছে সব ভালোই হয়েছে।
বলছিলাম মোড়ল মশাই, শিবুর লাশের তো সৎকার করতে হবে, কিন্তু কিভাবে করবেন কিছু ভেবেছেন? কি বলি বলতো কানাই, পৃথিবীতেও নিজের বলতে কেউই নেই। আমরা গ্রামবাসীও সৎকারটাই করি। আমি সমস্ত খরচপাতি দিচ্ছি, বাকিটা তোরা সকলে মিলে করে নে। আগে মোড়ল মশাই, তাই হবে। সন্ধ্যার ম্লান আলোয় গ্রামের রাস্তা জুড়ে এক অদ্ভুত শোকের শীতলতা নেমে এসেছে যেন। চারজনের কাঁধে শিবুর লাশ রাখা খাটিয়াটি ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। পেছন পেছন আরো কয়েকজন হাঁটছে নীরবে। বাতাসে ভেসে আসছে করুণ স্বরে, বলহরি হরিবোল, বলহরি হরিবোল। গ্রামের প্রতিটি মানুষ যাকে দেখে ভয় করত, যে এক সময় আতঙ্কের নাম ছিল, আজ সেই শিবুই খাটে শুয়ে আছে নিথর দেহে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল। দেখলি সুদীপ, লোকজনকে অতিষ্ঠ করে তোলা মানুষটাও শেষমেশ এভাবে গেল পরপারে। হ্যাঁ দাদা, যাকে মানুষ ভয় পেত তাকে নিয়েই আজ গ্রামের সবাই আফসোস করছে। যত যাই হোক, সেও তো একজন মানুষই ছিল। মানুষ হয়তো ছিল, আবার হয়তো ছিল না। জীবনে কারো দয়া পেল না, করুণা ছাড়া। তাই হয়তো অন্যের কান্নাতেই আনন্দ খুঁজে পেয়েছিল সে। হয়তো, কি করব বলো, এটাই যে মানুষের নিয়তি। শিবুর খাটিয়া এগিয়ে চলেছে শ্মশানের দিকে। তার পিছু পিছু হেঁটে চলেছে গ্রামের লোকেরা। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে। কবরস্থানের সামনে দিয়ে কানাই, সুদীপ ও গোপাল সহ কিছু গ্রামবাসী হেঁটে নিয়ে যাচ্ছে শিবুর লাশ। কবরস্থানের সামনে আসতেই কেমন চঞ্চল আর ভয়ঙ্কর হয়ে উঠল চারপাশের পরিবেশটা। সেই সাথে চারপাশ থেকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর হাসির শব্দ। হাসির শব্দ শুনেই কাঁধ থেকে খাটিয়া মাটিতে রেখেই দৌড়ে পালালো লোকগুলো। সেই সাথে পেছনে আসা লোকগুলো পালিয়ে গেল। শুধু কানাই, সুদীপ আর গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল সেখানেই। ওটা কি, ওটা কি, কেমন অদ্ভুত দেখতে! ওরে বাবা! দাদা, এটা কি আসলেই কোনো মেয়ে, নাকি মেয়ের আত্মা? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষের আত্মা। এটা নিশ্চয়ই শিবুর পুরনো কোনো পাপের ফল। ওর অত্যাচারের শিকারকে ও হয়তো আজ পর্যন্ত শান্তি পায়নি। দেখ, ওর শরীর থেকে কেমন রক্ত পড়ছে। কিরে শিবু, অবশেষে তুই এলি। সেই কতদিন ধরে তোর অপেক্ষায় আমি এই কবরস্থানে ঘাটি কেড়ে বসে আছি। আসতে দেরি করলি কেন রে শিবু? কিন্তু কিন্তু তুমি কে, আর শিবুর সাথে তোমার সম্পর্ক কি? আমি আমি একটা অতৃপ্ত আত্মা রে শিবু। মনে আছে একদিন আমার সম্ভ্রম নষ্ট করে আমাকে মেরে এই কবরস্থানের কাছে ফেলে রেখে গিয়েছিলি? আমি কত করে বলেছিলাম, আমাকে মারিস না, আমাকে মারিস না শিবু, আমাকে ছেড়ে দে। কিন্তু আমার কোনো কথা শুনিসনি। আর আজ আমিও কারো কথা শুনবো না। তোরা বাঁচতে চাইলে চলে যা, যা। শিবুর সৎকার আজ কেউ করতে পারবে না।
কবরস্থানের বাতাসে যেন ভৌতিক সুর ভেসে উঠল মুহূর্তের মধ্যেই। খাটিয়ার ওপরে নিথর শিবুর শরীর, সামনে অচেনা মেয়ের আত্মা, আরো ভয়ঙ্কর করে তুলল পরিবেশটাকে। কানাই, সুদীপ ও গোপাল বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকলে তাদের ওপরেও বিপদ ঘনীভূত হবে। এখন তো সে মরেই গেছে, বেঁচে থাকতে কিছু করলে না যখন, তখন ওর লাশটা সৎকার করতে দাও। তুইও বেশি কথা বলবি না, নয়তো তোকেও শেষ করে দেব। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, কে আছো আমাদের বাঁচাও! পেছনে দাঁড়িয়ে আত্মাটি ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে।